গল্প সফর, এখানে গল্প আপনার সফর সঙ্গী। আজ গল্প সফরে আপনার জন্যে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক গল্প আমরা আছি। এরকমই আরো বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গল্প সফর উইথ জ্যোতির্ময়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের গল্প সফর শুরু করা যাক। ছেলেবেলা থেকেই আমার ভূত খোঁজার নেশা। যখনই পোড়ো বাড়ির খোঁজ পেয়েছি, যেটা ভূতেদের আস্তানা, সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি। গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে, কিন্তু ভূতের সন্ধান পাইনি। কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই। অমাবস্যার রাতে কুকুর শেয়ালদের আগুন জ্বলার চোখ দেখেছি। এলোমেলো বাতাসে মরার খুলি থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে, তাও শুনেছি, কিন্তু ভয় পাইনি। সব দেখে শুনে একটা ব্যাপারে আমি নিশ্চিত হয়েছি, ভূত নেই। ভূতের কাহিনী মানুষের কল্পনা। যাঁরা বলেছেন স্বচক্ষে ভূত দেখেছেন, তারা নিছক চোখের ভুলের শিকার হয়েছেন। সভা সমিতিতে বন্ধু বান্ধবদের আসরে সরবে ঘোষণা করেছি, যে যাই বলুক ভূত টুত নেই। প্ল্যানচেট একটা নিছক ধাপ্পাবাজি। ঠিক এমন সময়েই একটা চিঠি এলো। চিঠিটা লিখেছে শৈলেন, আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস। শৈলেনও আমার মতন বিশ্বাস করত ভূত নেই। ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে। চিঠিটা খুলে দেখলাম খুব ছোট, মাত্র লাইন দুয়েকের। যদি ভূত দেখতে চাও, অবিলম্বে ঘাটশিলায় আমার কাছে চলে এসো। ইতি শৈলেন। শৈলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি। অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলকি আর হর্তুকির ব্যবসা করে। ঝাড়গ্রাম না ঘাটশিলা কোথায় একটা রয়েছে। চিঠি পেয়ে বুঝলাম শৈলেন ঘাটশিলায় রয়েছে। হয়তো ভূতরুত সব বাজে কথা আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্যে ভূতের অবতারণা করছে। জানে এমন করে লিখলে আমি না গিয়ে থাকতে পারবো না। আমার কলেজে অধ্যাপনার কাজ, বছরের মধ্যে ছুটিই বেশি। পূজা পার্বণ গরমের ছুটি তো আছেই, এছাড়া অন্যান্য উপলক্ষে কলেজ প্রায়ই বন্ধ থাকে। ঠিক করলাম দিন সাতেকে ছুটি নিয়ে ঘাটশিলায় চলে যাব। পুজো কেটে গেছে, বাতাসে হালকা শীতের মিশেল। এই সময় ঘাটশিলার জল বাতাস ভালো, কড়া শীত পড়েনি। ভূতের সন্ধান পাই না পাই স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারব। যে কথা সেই কাজ। সুটকেস আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম। ট্রেন ছাড়ার দেরি ছিল। কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের ওপর বসলাম। একটা গল্পের লাইন দুয়েক পড়েছি, হঠাৎ পরিচিত কণ্ঠে চমকে উঠলাম। আরে কি খবর? মুখ তুলে অবাক হলাম। সামনে দাঁড়িয়ে শৈলেন, বগলে খবরের কাগজ, হাতে রঙিন ব্যাগ। খবর আর কি, ভূত দেখাবার জন্য তুই তো নেমন্তন্ন করেছিলি। ভূতেদের উল্লেখ শুনে শৈলেনের মুখটা যেন ম্লান হয়ে গেল। দু চোখে তার আতঙ্কের ছায়া। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিরে, আরে কথা বল। কি বলবো ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না রে। তোর কথা মনে হলো তাই তোকে চিঠি লিখলাম। হ্যাঁ, তা ভালোই করেছিস। ভূত যদি না পাই, তোর ঘাড়ে চেপে 7টা দিন একটু খেটে তো আসা যাবে। শৈলেন বলল, চল এবার ট্রেন ছাড়বার সময় হয়েছে। তা তুই কোন কামরায় উঠেছিস? আঙুল দিয়ে কামরাটা দেখিয়ে দিলাম। দুজনে উঠে পাশাপাশি বসলাম।
ট্রেন ছাড়তে আমি জিজ্ঞাসা করলাম, এই কি ব্যাপার বলতো? তুই তো 7 জন্মে ভূতে বিশ্বাস করতি না, ঠিক আমার মতোই। তা হঠাৎ কি এমন দেখলি? স্পষ্ট দেখলাম শৈলেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল, গালের পেশিগুলো কেঁপে উঠল থরথরিয়ে। সে মৃদু কণ্ঠে বলল, হঠাৎ বাতি বন্ধ হয়ে যেত, এক তিল হাওয়া নেই, দরজা জানলাগুলো নিজেদের ইচ্ছে মতো খুলছে আর বন্ধ হচ্ছে, পাশের ঘরে খুটখাট শব্দ, কিন্তু কিন্তু গিয়ে দেখি কেউ কোথাও নেই। এক ব্যাপার, যারাই ভূতের উপদ্রবের কথা বলেছে তারা সবাই ঠিক এই একই কাহিনী শুনিয়েছে। এই হঠাৎ বাতি নিভে যাওয়া, আচমকা জানলা দরজা খুলে যাওয়া ইত্যাদি। সেসব ঘরে রাতের পর রাত আমি কাটিয়েছি, কিন্তু কিছুই দেখতে পাইনি। পাশের ঘরে খুটখাট শব্দ ইঁদুরের জন্য, বিড়াল আমদানি করতেই সে শব্দ থেমে গেল। লাইনের গোলমালের জন্য বাতি হঠাৎ ফিউজ হয়ে গেছে। তাই হাসতে হাসতে বললাম, হে ভাই, এসব ব্যাপারে তুইও ভয় পেয়ে গেলি শৈলেন? এর মধ্যে ভূত এলো কোথা থেকে বলতো? শৈলেন এবার আমার একটা হাত চেপে ধরল, ভয়ার্ত কণ্ঠে বলল, ওসব কথা থাক না ভাই, ওসব কথা থাক, অন্য কথা বল, যা দেখবার গিয়েই দেখবি। কাজেই অন্য কথা পারলাম, শৈলেনের ব্যবসার কথা। তা তারপরে বল, তোর ব্যবসা কেমন চলছে? শৈলেন বলল, হ্যাঁ, প্রথম প্রথম তো বেশ ভালোই চলছিল। আমলকি আর হর্তুকি কোনোটাই কিনতে হতো না, ট্রাক নিয়ে জঙ্গলে গিয়ে স্রেফ পেড়ে নেওয়া, তারপর সেই ট্রাক বড় বাজারে নিয়ে আসা। কিন্তু ইদানিং একটু মুশকিল হয়েছে। কি মুশকিল? যারা সব জঙ্গল ইজারা নিচ্ছে তারা জঙ্গলে ঢুকতে দিচ্ছে না, আমলকি হর্তুকি চালান তারাই দিচ্ছে। কিনতে গেলে এমন দর হাঁকছে যে আমার ঠিক পোষাচ্ছে না। তো তাহলে কি করবি তুই এখন? ভাবছি অন্য একটা ব্যবসা ধরবো। কি ব্যবসা? ঠিক করিনি। তুই চল, দুজনে মিলে বসে ঠিক করা যাবে। তবে ঘাটশিলায় আর নয়। কেন? না ভাই, ঘাটশিলায় আর থাকবো না, থাকতে পারবো না, অন্য কোথাও যেতে হবে। তারপর আর বিশেষ কথা হলো না। দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। খেয়াল হলো খড়গপুর স্টেশন আসতে। শৈলেন বলল, এই তুই বস, আমি একটু খাবারের চেষ্টা দেখি। শৈলেন নেমে যেতে কামরাটা আমি একটু ভালো করে নজর করলাম। ভিড়ে আমার চিরকালই ভয়। এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি। ঘাটশিলা চলেছি তাই প্রথম শ্রেণীতে, কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি নয়। 4 জনের জায়গায় 6 জন বসেছি। সকলের টিকিট আছে কি না কে জানে, আজকাল তো টিকিট না করাই একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। বাইরের দিকে দেখলাম, খড়গপুর স্টেশন বদলায়নি। এখানে এসেছিলাম প্রায় বছর 5 আগে। খড়গপুর ঠিক নয়, এখানে নেমে দীঘা গিয়েছিলাম বাসে। স্বাস্থ্যের কারণে নয়, ভূতের সন্ধানে। কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে নাকি ভূত থাকে। সন্ধ্যার অন্ধকার নামলেই নানা রঙের আলোর রেখা বাড়ির মধ্যে নাচতে থাকে। বাইরে সমুদ্রের গর্জন সেই সময় নিস্তব্ধ হয়ে যায়। সেই সব আলোর রেখা যার দেখবার দুর্ভাগ্য হয় তারই মাথার গোলমাল হয়। তো খবর সংগ্রহ করে জেনেছিলাম কে একটা লোক সম্পত্তির লোভে কাকে যেন গলা টিপে ওই বাড়িতে দম বন্ধ করে মেরে ফেলেছে। সেই লোকটিও আর ফিরতে পারেনি। যতবার বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পথ আটকে ধরেছে। শুধু আলোর রেখাই নয়, সঙ্গে করুণ একটা আর্তনাদ। সেই থেকে লোকটির মস্তিষ্ক বিকৃত হয়েছে। অজ্ঞান অবস্থায় অন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে। জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচির হাসপাতালে তাকে পাঠিয়ে দেয়। সেখানেই কিছুদিন পরে লোকটির মৃত্যু হয়।
সন্দেহ নেই, খুব জমজমাট গল্প। আমি গিয়ে 7 দিন ছিলাম। রঙিন আলো দূরের কথা, কোনো আলোই দেখতে পাইনি। শুধু ভাঙা ছাদের মধ্যে দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হু হু শব্দে বইত। সেই হাওয়ায় জরাজীর্ণ বাড়ির পলেস্তারা ঝুপঝুপ করে খসে পড়ত। দীঘার ভূতের ব্যাপারে একটু নিমগ্ন ছিলাম। খেয়াল হলো ট্রেনটা নড়ে উঠতে। তাই তো, ট্রেন তো ছেড়ে দিল, অথচ শৈলেন কোথায়? শৈলেন না উঠতে পারলেই তো মুশকিল। এই প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানা ছিল না। অবশ্য তাতে খুব একটা অসুবিধে হতো না। ঘাটশিলা এমন কিছু বড় জায়গা নয়, সেখানে বাঙালিও কম নেই। তাদের কাছে শৈলেন দাসের আস্তানা পাওয়া খুব একটা দুরূহ হতো না। একটু পরেই শৈলেন এসে দাঁড়ালো। কিরে, ট্রেন তো ছেড়ে দিয়েছে, কোথায় ছিলি? একেবারে গরম ভাজিয়ে আনতে একটু দেরি হয়ে গেল ভাই। ছুটতে ছুটতে হাতল ধরেছি, নে খা। শৈলেন প্রচুর গরম লুচি এনেছে, লুচি আর তরকারি। খাওয়ার পর ভর পেটে বেশ একটু ঢুলু নিয়ে এলো। যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাটশিলা স্টেশনে ঢুকছে। বেশ লম্বা ঘুমিয়েছি। চোখ চেয়ে দেখলাম পাশে শৈলেন নেই। বগলে বিছানা, হাতে সুটকেস ঝুলিয়ে নিয়ে তৈরি হয়ে নিলাম। একটু এগোতেই দেখলাম শৈলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে। তো স্টেশনে তো নামা গেল। বেশ কনকনে বাতাস বইছে, পাহাড়ি ঠান্ডা বলে কথা। স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল, তুই একটু দাঁড়া, আমি একটা সাইকেল রিক্সা ডেকে নিয়ে আসি। এখান থেকে বেশ দূর, রঙ্কিনী দেবীর মন্দিরের কাছে আমার ডেরা। শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল। আবছা অন্ধকার, তার মধ্যে দিয়েই দেখলাম প্রচুর সাইকেল রিক্সা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। গোটা তিনেক ট্যাক্সিও রয়েছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কাটলো এভাবে, কিন্তু শৈলেনের আর দেখা নেই। আশ্চর্য, সাইকেল রিক্সা ডাকতে এত দেরি কেন হবে? আধ ঘন্টা কাটবার পর বেশ বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। বাইরে তখনও গোটা 6 সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে। একজনকে জিজ্ঞাসা করলাম, এই দেবীর মন্দির চেনো? হ্যাঁ হুজুর, বৈঠিয়ে। সাইকেল রিক্সা চালক হাত থেকে বাক্স বিছানা নিয়ে পাদানিতে রাখল। দর দস্তুরও করতে দিল না। উঠে বসলাম। শৈলেনের এমন অদ্ভুত আচরণের কোনো অর্থই খুঁজে পেলাম না। এ ধরনের রসিকতা অভদ্র জনচিত, সেটা দেখা হলে ওকে বলে দেব বেশ করে। অনেকটাই পথ, ঝাঁকুনিতে কোমরে একেবারে যেন ব্যথা হয়ে গেল। সাইকেল রিক্সাওয়ালাকে যখনই জিজ্ঞেস করি, এ আর কত দূর হে, সে বলে, আগিয়া হুজুর। অবশেষে মন্দির নজরে এলো। তার কাছে একতলা একটা বাড়িও দেখতে পেলাম। কাছে যখন আর কোনো বাড়ি নেই, তখন ওটাই শৈলেনের আস্তানা হবে। সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে বাক্স বিছানা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল। তার মানে দরজা ভেজানো ছিল। ভেতরে জমাট অন্ধকার। সুটকেস খুলে টর্চ বের করলাম। আমাকে ভয় দেখানোর জন্য হয়তো শৈলেনের বদমাশি। আগে ভাগে চলে এসে বাড়ির মধ্যে ঢুকে কোনো ফন্দি নিশ্চয়ই আঁটছে। ঘরের এক কোণে টর্চের আলো পড়তেই আমি চিৎকার করে উঠলাম, মেঝের উপর শৈলেন পড়ে রয়েছে চিত হয়ে। দুটো চোখ তার বিস্ফারিত। মনে হয় যেন খুব ভয় পেয়েছে। দু কষ বেয়ে রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। তার দেহে যে প্রাণ নেই, এটা বোঝবার জন্য
কাছে যাওয়ার দরকার হলো না। মনে হলো কেউ যেন তাকে তাকে গলা টিপে হত্যা করেছে। তখনও টর্চের আলো শৈলেনের দেহের ওপর। তার শরীরটা হঠাৎ ঘুরে গেল, কি যেন ঘুরিয়ে দিল দেহটাকে। চোখ দুটো আরো বিস্ফারিত, গালের মাংসপেশিগুলো তীর তীর করে কাঁপছে। আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না, তীর বেগে রাস্তার উপর এসে পড়লাম। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা গাড়ি ছুটছিল, আর একটু হলে একেবারে গাড়ির তলায় এসে পড়তাম। চালক ক্ষিপ্র হাতে গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করল, এ কি, পাগলের মতো ছুটছেন কেন? চাপা পড়তেন যে। জ্ঞান শূন্য হয়ে কেনই যে ছুটছিলাম সেটা চালককে বললাম। ভদ্রলোক বাঙালি, গলায় স্টেথোস্কোপ দেখে মনে হলো ডাক্তার। ডাক্তার সব শুনে বলল, কি বলছেন আপনি? শৈলেন বাবু তো আজ দিন 10 হলো মারা গেছেন। রহস্যজনকভাবে মৃত্যু। গলা টিপে কারা মেরে রেখে গেছে। কে? চোর, ডাকাত নাকি? ডাক্তার মাথা নাড়ল। না না, পয়সা করেই সব ঠিক ছিল, জিনিসপত্র একটু এদিক ওদিকও হয়। বাড়িটার খুব বদনাম আছে, এর আগেও দুজন এখানে মারা গেছেন। কিন্তু আপনি দেখলেন কি করে? পুলিশ থেকে তো দরজায় তালা দিয়ে গেছে। বললাম, কই, না তো, দরজা তো খোলা। চলুন তো দেখি। টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম। দরজায় বিরাট আকারের দুটো তালা। ডাক্তার এ নিয়ে আর কিছু জিজ্ঞাসা করল না, শুধু বলল, স্টেশনে যাবেন তো চলুন, আমি ওই দিকেই যাব। রাস্তায় একটি কথাও হলো না। কোনো কথা বলার মতো মনের অবস্থা আমার ছিল না। শৈলেনের বীভৎস দু চোখের দৃষ্টি আমাকে যেন বোবা করে দিয়েছিল। প্ল্যাটফর্মে বেঞ্চের উপর বসলাম। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। যে লোকটা 10 দিন আগে মারা গেছে, সে হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত আমার সঙ্গে এসেছে নিজের মৃতদেহ দেখানোর জন্য। এমন আজগুবি কথা কে বিশ্বাস করবে? দরজায় তালা আটকানো, মৃতদেহ কবে স্থানান্তরিত হয়ে গেছে, অথচ টর্চের আলোয় শৈলেনের সেই বীভৎস রূপ আমি দেখলাম কি করে? ঠান্ডা কনকনে হাওয়া, কানের পাশে মৃদু কণ্ঠ, আমরা আছি, আমরা আছি, অবিশ্বাস করো না। অবিকল শৈলেনের গলা। আজকের মতো গল্প সফর এই পর্যন্তই। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে আসবো আমি। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন এবং অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন গল্প সফর উইথ জ্যোতির্ময়, যেখানে গল্প আপনার সফর সঙ্গী।